হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, প্রশ্নটা হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অ্যান্সারটা ভালো করে তোমরা বুঝে নেবে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য, যাকে চাণক্য বা বিষ্ণুগুপ্তও বলা হয়, তার সুবিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র এ রাষ্ট্রের প্রকৃতি ও সংগঠন ব্যাখ্যা করতে গিয়ে সপ্তাঙ্গ তথ্য বা সপ্ত প্রকৃতির তথ্য উপস্থাপন করেছেন। তিনি রাষ্ট্রকে মানব দেহের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন যে যেমন শরীর একাধিক অপরিহার্য অঙ্গের সমন্বয়ে গঠিত, তেমনি রাষ্ট্র 7টি উপাদানের সমষ্টি। এই 7টি উপাদানে রাষ্ট্রের কার্যকর ও স্থিতিশীল অস্তিত্বের জন্য অপরিহার্য। এবার রাষ্ট্রের 7টি উপাদান, প্রথম উপাদান হচ্ছে স্বামী বা রাজা। সপ্তাঙ্গ তত্ত্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলেন স্বামী বা রাজা। তিনি রাষ্ট্রের প্রধান, সকল কর্তৃত্বের উৎস এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু। দণ্ড প্রয়োগ করে তিনি রাষ্ট্রকে অরাজকতা থেকে রক্ষা করেন। কৌটিল্যের মতে রাজা সার্বভৌম ছিলেন। রাজার অবশ্য পালনীয় গুণাবলীর মধ্যে রয়েছে সত্য, নিষ্ঠা, নিয়ম, পাজ্ঞা মানে কি দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সাহস, কর্মোদ্যম এবং আত্মসংযম। দ্বিতীয় কি হচ্ছে দেখো, অমাত্য অর্থাৎ মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মচারী। এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো অমাত্য। এরা রাজাকে রাষ্ট্র পরিচালনায় সর্বত্রভাবে সাহায্য করেন। অমাত্যদের অবশ্যই দেশজ রাজার অনুগত, জ্ঞানী এবং সৎ হতে হবে। সততার পরীক্ষার জন্য কৌটিল্য উপধা প্রয়োগের কথা বলেন। পাজ্ঞা, সংহতি, সাহস, আনুগত্য তাদের অপরিহার্য গুণ। এবার হচ্ছে জনপদ। পরের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সিসি 4 এবং সিসি 5 দুটো পেপারই কিন্তু করানো হয়। তোমাদের সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপারে এই দুটি পেপার পড়তে হবে। যথেষ্ট কঠিন আছে, প্রথম থেকে ভালো করে না বুঝলে কিন্তু পরে সমস্যা হতে পারে। এবারে জনপদ মানে কি, ভূখণ্ড ও জনসংখ্যা। জনপদ বলতে রাষ্ট্রের উর্বর ভূমি, বনজ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল এবং তার অধিবাসীদের বোঝায়। আদর্শ জনপদ উর্বর ও সম্পদশালী হবে। অধিবাসীরা রাজভক্ত, তারপরে দেখো সুভদ্র এবং প্রধান কৃষিজীবী হবেন। দুর্গ, রাষ্ট্রের সুরক্ষার জন্য দুর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌটিল্য সুরক্ষিত রাজধানী ও রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তিনি জলদুর্গ, পার্বত্য দুর্গ, মরুদুর্গ, বনদুর্গ সহ 4 প্রকার দুর্গের কথা বলেছেন। কোষ বা রাষ্ট্রের অর্থভাণ্ডার পঞ্চম গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজার রাজস্ব সংগ্রহ বা অন্যান্য সৎ উপায়ে সংগৃহীত এই কোষই রাষ্ট্রের শক্তি ও সামর্থ্যের মূল ভিত্তি। রাষ্ট্রের সুরক্ষা ও পরিচালনার জন্য শক্তিশালী কোষ অপরিহার্য। তারপর হচ্ছে দণ্ড বলতে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতা বা প্রধানত সেনাবাহিনীকে বোঝায়। রাষ্ট্রের স্থায়িত্ব ও প্রতিরক্ষার জন্য শক্তিশালী, অনুগত, প্রশিক্ষিত সেনাবাহিনী অপরিহার্য। কৌটিল্য হস্তি, অশ্ব, রথ, পদাতিক এই 4 প্রকার সেনার উল্লেখ করেছেন এবং এদের বংশানুক্রমিক ও রাজার প্রতি আনুগত হওয়ার ওপরে জোর দিয়েছেন। মিত্র, পরের পয়েন্ট আর কি, রাষ্ট্রের সপ্তম অঙ্গ মিত্র। বিপদের সময় যারা সাহায্য করে এবং যাদের থেকে বিপদের সম্ভাবনা থাকে না তারাই মিত্র। কৌটিল্য বংশানুক্রমিক ও অর্জিত 2 প্রকার মিত্রের কথা বলেছেন এবং সহজ মিত্রকে শ্রেষ্ঠ বলেছেন। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব রাষ্ট্রকে একটি জীবন্ত সমন্বিত সত্তা হিসাবে দেখে। এটি রাষ্ট্রের 7টি অঙ্গ পরস্পর নির্ভরশীল এবং এদের মধ্যে ভারসাম্য ও সহযোগিতা রাষ্ট্রের সুদৃঢ়তা এবং স্থিতিশীলতার জন্য জরুরি। যে কোনো একটি অঙ্গ দুর্বল হলে তা
তা সমগ্র রাষ্ট্রকে প্রভাবিত করে। কৌটিল্যের এই বাস্তবমুখী ও সুসংহত রাষ্ট্রচিন্তা প্রাচীন ভারতের রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোর সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আধুনিক রাষ্ট্রচিন্তার গবেষণার ক্ষেত্রেও এর প্রাসঙ্গিকতা অনিবার্য। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।